তো এখন আমরা এই এইচএসসি গতিবিদ্যা যেটা সেটা শুরু করবো আর কি। এইচএসসি গতিবিদ্যা আমরা এখানে গতি তো পড়ছো তোমরা, মোটামুটি 9-10 গতি পড়ছো। তো 9-10 গতিতে তোমরা কি পড়ছিলা? শুধুমাত্র চিন্তা করছিলে যে একটা সরল রেখা, বস্তু যাচ্ছে এদিকে, ঠিক আছে, তারপর অথবা উপর নিচে বস্তু পড়তেছে, এরকম গতিগুলো তোমরা পড়ালেখা করছিলা। এখানে আমরা আরো ডিটেলসে পড়ালেখা করব। তা আমরা একেবারে বেসিক থেকেই শুরু করি। প্রথমে দেখি যে গতি মানে কি, বা গতিবিদ্যা বলতে কি বুঝো। তোমাদের কাছে এই গতিবিদ্যা যেটা, এটাকে ইংলিশে বলা হয় কাইনেটিক্স বা কাইনেমেটিক্স বলা হয়, কাইনেটিক্স বলা হয় না, কাইনেমেটিক্স। এখন এই কাইনেমেটিক্স শব্দের অর্থ কি? তো এটা হচ্ছে যে পদার্থবিজ্ঞানের এমন একটা শাখা যেখানে বস্তুর গতি নিয়ে আলোচনা করা হয়, বস্তুর বেগ, সরণ, অবস্থান নিয়ে আলোচনা করা হয়। তো তোমার কাছে এখানে যে কাইনেমেটিক্স যেটা, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের এমন একটি শাখা যেখানে বস্তুর অবস্থান, সরণ, বেগ, ত্বরণ এর পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। তো গতিবিদ্যার মধ্যে আমরা শুধুমাত্র এটাই দেখবো যে গতির কিভাবে পরিবর্তন হয়, বেগ কিভাবে পরিবর্তন হয়, বস্তু কিভাবে চলতেছে। বাট বস্তু কেন গতিশীল হচ্ছে, কি কারণে গতিশীল হচ্ছে, ওই কারণটা আমরা এখানে দেখবো না। আমরা শুধুমাত্র দেখবো যে বস্তু চলতেছে, হ্যাঁ বস্তু চলতেছে, বস্তু গতিশীল নাকি স্থির, স্থির চলতেছে গতিশীল অবস্থায়। এবার কেন গতিশীল হচ্ছে সেটা আমরা এখানে দেখবো না। এখন কোন কারণে বস্তু গতিশীল হয় সেটা আমরা জানি, বলের কারণে গতিশীল হয়, ওইটা আমরা দেখবো কাইনেটিক্স বা বলবিদ্যায়। তাহলে কাইনেমেটিক্সে শুধুমাত্র বস্তুর গতি নিয়ে আলোচনা করব, বাট গতির কারণটা নিয়ে আলোচনা করব না। বলবিদ্যায় কি কাজ করব? গতির কারণটা নিয়ে আলোচনা করব। এখানে শুধুমাত্র দেখবো যে বস্তু গতিশীল, এটাই দেখবো, বস্তুর বেগের পরিবর্তন দেখব। এখন এই চ্যাপ্টারটাকে আমরা যে কাজ করব, আমরা কয়েকটা পার্টে ভাগ করে নিব এই চ্যাপ্টারটাকে। তো প্রথমে আমরা এই গতি কি আগে সেগুলো কিছু বেসিক জিনিসপত্রগুলো শিখে নেই। তো আমরা প্রথমে দেখি যে এখানে স্থিতিশীল বা গতিশীল বলতে কি বোঝায়। স্থিতিশীল, আরেকটা হচ্ছে গতিশীল। এখন স্থিতিশীল আর গতিশীল বলতে তোমরা কি বুঝো? মনে করো তোমার কাছে কি দেওয়া আছে, এখানে একটা বস্তু, একটা কার্ড দেওয়া আছে, আর এখানে তোমার কাছে একটা টাইমার দেওয়া আছে। আর এখানের মধ্যে মনে করো এই গতিশীলের জন্য এখানে একটা কার্ড দেওয়া আছে, সেম আমরা এখানে একটা টাইমার রাখছি। এখন এই টাইমারের মধ্যে 1 ঘন্টা হচ্ছে, 2 ঘন্টা হচ্ছে, 3 ঘন্টা হচ্ছে, সময় পার হচ্ছে, বাট বস্তু এই অবস্থান থেকে সরতেছে না। তার মানে সময়ের সাথে বস্তুর কি হচ্ছে না, অবস্থানের পরিবর্তন হচ্ছে না। যদি সময়ের সাথে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন না হয়, বস্তু কিশীল, স্থিতিশীল। আর মনে করো এখানের মধ্যে এখন দেখছি বস্তু এখানে, 1 ঘন্টা পরে দেখলাম যে বস্তু এখানে চলে আসছে, তাহলে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে না। যদি সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, আমরা বলবো কিশীল, গতিশীল। তাহলে আমরা এই যে স্থিতিশীল কি গতিশীল কি সেগুলো আমরা জানি, সেটা হচ্ছে যখন সময়ের সাথে বস্তু স্থির থাকবে, অবস্থানের কোনো পরিবর্তন হবে না, আমরা বলবো বস্তু স্থিতিশীল। আর যদি সময়ের সাথে গতির পরিবর্তন হয়, আমরা বলবো বস্তু গতিশীল। এখন এই যে গতি, যেটা গতি বিভিন্ন টাইপের হতে পারে, আমরা দেখি যে কত টাইপের গতি হতে পারে সেগুলো আমরা দেখব। ইভেন এখানে আমরা কয়েকটা টাইপ দেখব, তোমাদের আরো বিভিন্ন অধ্যায় আছে, যেমন তোমাদের ওই যে পর্যাবৃত্ত গতি আছে, ওখানে আমরা এক টাইপের গতি দেখব। আরো বিভিন্ন জায়গায় তোমরা বিভিন্ন টাইপের গতি দেখবা, বাট আমরা কয়েক টাইপের গতি হতে পারে সেগুলো আমরা দেখে নিই। তো গতি হতে পারে তোমার কাছে 1 নম্বর যেটা, গতির প্রকারভেদ। গতির প্রকারভেদ। এখন 1 নম্বর তোমার হতে পারে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি কি? ধরো তোমার কাছে তো বস্তু যদি সরল পথে চলে, যদি বস্তু কি করে এখানের মধ্যে, এটা একটা মনে করো সরল পথ, কোনো বাঁকা পথ না, কোনো বস্তু যদি সরল পথে চলে, তখন আমরা কি বলবো, এটাকে সরল রৈখিক গতি বলবো। এখন সরল রৈখিক গতি আবার কয় প্রকার হতে পারে? হতে পারে না এই বস্তুর একটা কনস্ট্যান্ট বেগে চলবে, বেগটা মনে করো 2 মিটার পার সেকেন্ড। বস্তুর বেগটা কি হবে না, সময়ের সাথে বস্তুর বেগটা চেঞ্জ হবে না, তাহলে বস্তুটা কিভাবে চলবে, সমবেগে চলবে।
আবার এমনও তো হতে পারে যে সময়ের সাথে সাথে বস্তুর বেগটা চেঞ্জ হয়ে গেছে, এখানে যখন চলে আসছে তখন বস্তুর বেগ মনে করো 10 মিটার পার সেকেন্ড, আর এখান থেকে এখানে আসতে যে সময়টা লাগছে সেটা মনে করো 4 সেকেন্ড। তাহলে সময়ের সাথে সাথে বস্তুর বেগের চেঞ্জ হচ্ছে না, তখন কি আর সমবেগ গতি থাকবে? এটাকে আমরা বলবো অসমবেগ সরল রৈখিক গতি। তাহলে বস্তু যদি সরল পথে চলে এটা সরল রৈখিক গতি। আর এই টাইপের গতিটা আমরা কিন্তু 9-10 ভালো করে পড়ালেখা করছি, ইন্টারেও পড়বো, বাট 9-10 আমরা এটার মধ্যে বেশি ফোকাস করছিলাম, ঠিক আছে, সরল রৈখিক গতিগুলোর মধ্যে বেশি ফোকাস করছিলাম। তাহলে সরল রৈখিক গতি কয় প্রকার হতে পারে? সরল রৈখিক গতিটা হতে পারে সমবেগ টাইপের, সমবেগ, বা হতে পারে অসমবেগ, মানে ত্বরণ থাকবে অসমবেগ। যদি বেগ অসম হয়ে যায় তখন কি চলে আসবে? এখানের মধ্যে ত্বরণ চলে আসবে। এটা হচ্ছে সরল রৈখিক গতি। তারপর তোমরা এটাও তো নাম শুনছিলে, যদি এটা পড়ো নাই, এখন আমরা এটা পড়বো, সেটা হচ্ছে বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি, এখন এই বৃত্তীয় গতি কাকে বলে? বৃত্তীয় গতি হচ্ছে কেউ যদি বৃত্তাকার পথে চলেন, তো মনে করো তোমার কাছে এটা একটা বৃত্ত আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন এখানে একজন লোক দৌড়াদৌড়ি করতেছে, ঠিক আছে, এই লোকটা মনে করো এখান দিয়ে দৌড়াদৌড়ি করতেছে। এখন লোকটা যে এখান দিয়ে দৌড়াবে, লোকটা কি ঘুরবে নাকি লোকটা বৃত্তাকার পথে চলবে? এখানে খেয়াল করো যে কি, যে তোমার কাছে এটা একটা মনে করো তোমার কাছে এটা একটা ডাস্টার, ঠিক আছে, আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন ডাস্টারটা কিন্তু এভাবে ঘুরবে, ঠিক আছে, একটা বৃত্তাকার পথে ঘুরবে, কিন্তু এই ডাস্টারটা কি নিজে নিজে ঘুরবে? নিজে নিজে ঘুরবে না। তাহলে বৃত্তাকার গতির ক্ষেত্রে সে নিজে নিজে ঘুরবে না, বাট একটা বৃত্তকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, বাট নিজে কি করবে না? ঘুরবে না, নিজে ঠিকই থাকবে, শুধু দৌড়াদৌড়ি করবে একটা বৃত্তাকার পথে। তো যখন কোনো বস্তু বৃত্তাকার পথে গতিশীল থাকে সেটাকে আমরা বলি বৃত্তীয় গতি। এখন এই বৃত্তীয় গতি নিয়ে আমরা একটু ডিটেলসে দেখি, আসলে বৃত্তীয় গতিটা কেন হয়, কি কারণে হয়। তোমরা এটা তো জানো, বেগ কি রাশি? ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি? বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি না, এটা আমরা জানি। এখন যদি বেগ ভেক্টর রাশি হয় তাহলে বেগের কি কি থাকবে? বেগের কি কি থাকবে? এখানের মধ্যে এক মান থাকবে, আরেকটা কি থাকবে? দিক থাকবে। এখন বেগের পরিবর্তনটা কখন হতে পারে একটু ফোকাস করো তো এখানের মধ্যে। যদি মানের পরিবর্তন হয় বেগের রাশিটার পরিবর্তন হবে, আবার যদি দিকের পরিবর্তন হয় তাও রাশিটার পরিবর্তন হবে, আবার যদি দোনোটার পরিবর্তন হয় তাও রাশিটা পরিবর্তন হবে। তো এখানে দেখো বেগ কখন পরিবর্তন হয়, একটা কোয়েশ্চেন তোমাকে করা হলো, মনে করো কি যে বেগ কখন পরিবর্তন হয়, এখন বেগ কখন পরিবর্তন হবে? ধরো এটা একটা সরলরেখিক রাস্তা দেওয়া আছে, এখানের মধ্যে এখানে একটা বস্তু দেওয়া আছে, কারণ এই বস্তুটা কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে, তাহলে বস্তুর দিক যেটা ওইটা ফিক্সড না এখানের মধ্যে। বাট মনে করো বস্তু এ স্থানে যখন ছিল তখন এর বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, এ স্থান থেকে বি স্থানে আসছে তখন এর বেগটা মনে করো এই দিকেই আছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দিক একই দিকে, দিক ফিক্সড, বাট মানটা চেঞ্জ হচ্ছে না। তো সময়ের সাথে মানের কি হচ্ছে এখানে? তো সময়ের সাথে যেহেতু মানের পরিবর্তন হচ্ছে তাহলে আমরা বলতে পারি না বেগের পরিবর্তন হচ্ছে। এখানে কোন কারণে বেগ রাশিটা পরিবর্তন হচ্ছে? মানের কারণে। এখানে মানের কারণে বেগ রাশিটার পরিবর্তন হয়, 1 নম্বর গেল। এখন 2 নম্বরে মনে করো যে কি, যে একটা বৃত্তাকার পথের কথা চিন্তা করো, মনে করো একটা বস্তু এখানে দেওয়া আছে, এই লোকটার কথা মনে করো, লোকটা দৌড়াদৌড়ি করতেছে এখানের মধ্যে, ঠিক আছে। এখন লোকটা যখন দৌড়াদৌড়ি করতেছে তখন এই অবস্থানে লোকটার দিক ছিল কোন দিকে? এই দিকে ছিল, ঠিক আছে। কিছুক্ষণ পর এই লোকটা মনে করে এখানে চলে আসছে তোমার কাছে, এখানে এই লোকটা চলে আসছে, ঠিক আছে। যখন এখানে থাকবে তখন ওর দিক কোন দিকে থাকবে? এই দিকে থাকবে না। তাহলে এই অবস্থায় যখন ছিল তখন মনে করো 2 মিটার প্রতি সেকেন্ড, স্পিড কত ছিল? 2 মিটার প্রতি সেকেন্ড। এখানে যখন আসছে তখনও কত? 2 মিটার প্রতি সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে আর বি ক্ষেত্রে যদি চিন্তা করো, এখানে দিক হচ্ছে এই দিকে, মান কিন্তু 2 মিটার পার সেকেন্ড। বি অবস্থানে দিক হচ্ছে এই দিকে, মান কত? 2 মিটার পার সেকেন্ড। তাহলে এই দুই ক্ষেত্রে মান কিন্তু ফিক্সড, কিন্তু দিক কি ফিক্সড? তাহলে দিক চেঞ্জ হয়েছে না এখানে। এখন বেগ তো একটা ভেক্টর রাশি, মান চেঞ্জ হলেও এটা চেঞ্জ হয়ে যাবে, দিক চেঞ্জ হলেও এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে দেখো তো আমরা কি বলতে পারি না এই ক্ষেত্রে কিসের পরিবর্তন হচ্ছে? এই ক্ষেত্রে দিকের পরিবর্তন হচ্ছে, তাহলে ভেক্টর রাশিটা চেঞ্জ হয়ে যাবে না। আবার আরেকটা ক্ষেত্রে মনে করো বৃত্তাকার পথেই মনে করো এখানের মধ্যে, তো তোমার এখানের মধ্যে কি ছিল? এই বস্তু, এই যে লোক যেটা, এটা এখান দিয়ে, বা একটা বস্তু মনে করো এখানে একটা বস্তু তুমি ঘুরাচ্ছ,
ঠিক আছে। বস্তুটা যখন এখানে ছিল তখন দিক ছিল এই দিকে, বেগ ছিল মনে করো 2 মিটার পার সেকেন্ড। কিছুক্ষণ পর এই বস্তুটা চলে আসছে এখানে, যখন এখানে আসছে তখন দিক কোন দিকে, এই দিকে, তখন মনে করো বেগটা হয়ে গেছে কত, 4 মিটার পার সেকেন্ড। এটা মনে করো এ স্থান, এটা হচ্ছে বি স্থান। এই ক্ষেত্রে দেখো তো এই এ বস্তু যেটা এখানে ছিল, বি বস্তুটা কিছুক্ষণ পর কোথায় চলে আসছে। এখন দেখো এখানে দিক হচ্ছে এই দিকে আর এখানে দিক হচ্ছে নিচের দিকে, আর মান ছিল এখানের মধ্যে 2, এখানে মান হচ্ছে 4। তাহলে এখানে মান আর দিক দুটোটারই পরিবর্তন হচ্ছে না। যেহেতু দুটোটার পরিবর্তন হচ্ছে, তাও ভেক্টর রাশির পরিবর্তন হবে। তাহলে একটা ভেক্টর রাশি কখন পরিবর্তন হয়, এক, যখন মান পরিবর্তন হয় ভেক্টর রাশি পরিবর্তন হয়, যখন দিক পরিবর্তন হয় তখনও পরিবর্তন হয়, যখন মান আর দিক দুটোটা পরিবর্তন হয় তখনও ভেক্টর রাশি পরিবর্তন হয়। এখন একটা জিনিস চিন্তা করো, কেউ যদি বৃত্তাকার পথে চলে, ওর বেগটা কি কখনো চেঞ্জ হবে? কখনো চেঞ্জ হবে না ওর বেগটা। দেখো ও বৃত্তাকার পথে চলতেছে, একটা বস্তু বৃত্তাকার পথে চলতেছে, ঠিক আছে, এখানে চলতেছে, মনে করো ওর বেগের মানটা ফিক্সড, ঠিক আছে। এখানে মনে করো এটা হচ্ছে বস্তুটা এখানে, আর কিছুক্ষণ পর এখানে চলে আসবে, কিছুক্ষণ পর এখানে চলে আসছে। যখন এখানে ছিল ওর মানটা মনে করো 2 মিটার পার সেকেন্ড, স্পিড হচ্ছে 2 মিটার পার সেকেন্ড করে যাচ্ছে, বাট দিকটা মনে করো এই দিকে, তাহলে মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড আর বেগের দিক হচ্ছে এই দিকে। আর যখন এখানে আসছে তখন ও বেগের মানটা মনে করো 2 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 2 মিটারই যায়। আর এই দিক কোন দিকে, এই দিকে। যখন এখানে চলে আসছে তখন দিক কোন দিকে, এই দিকে, মান কত, 2 মিটার পার সেকেন্ড। এখন সে যেহেতু বৃত্তাকার পথে আছে, ওর মান তো চেঞ্জ হচ্ছে না এই ক্ষেত্রে, বাট প্রতি মুহূর্তে মুহূর্তে দিক চেঞ্জ হচ্ছে না। যখন সে এখানে চলে আসবে ওর দিক কোন দিকে হয়ে যাবে, এই দিকে হয়ে যাবে, মান কত থাকবে, 2 মিটার পার সেকেন্ড। যখন এখানে চলে আসবে দিক হয়ে যাবে এই দিকে, মান কত, 2 মিটার পার সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে মানের পরিবর্তন হচ্ছে না, বাট দিকের তো পরিবর্তন হচ্ছে, তাহলে ভেক্টর রাশির পরিবর্তন হচ্ছে না। তাহলে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে কি, কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে বস্তুর বেগ কি কনস্ট্যান্ট থাকবে? যদিও মান কনস্ট্যান্ট, মনে করো স্পিড কনস্ট্যান্ট এখানের মধ্যে 2 মিটার পার সেকেন্ড, তাহলে বৃত্তাকার পথে ঘূর্ণনশীল একটা বস্তুর বেগ কি কনস্ট্যান্ট রাখা পসিবল? জীবনও পসিবল না। কেন পসিবল না? কারণ বেগ একটা ভেক্টর রাশি, মানও থাকবে দিকও থাকবে। এখন মান পরিবর্তন না হইতে পারে, বাট প্রতি মুহূর্তে কি পরিবর্তন হবে, দিক পরিবর্তন হবে। এখন একটা জিনিস চিন্তা করে দেখো তো, যেহেতু এখানে দিক পরিবর্তন হয়, এখন এই দিক পরিবর্তন করার জন্য বল লাগবে না? বল তো অবশ্যই লাগবে, কারণ না হলে কি দিকটা পরিবর্তন হবে? এ চাইবে যে কোন দিকে চলে যাওয়ার জন্য, এই দিকে চলে যাওয়ার জন্য। পরে ওরে কি করতে হবে, টান দিয়ে কোথায় নিয়ে আসতে হবে, এই বৃত্তের মধ্যে নিয়ে আসতে হবে। যখন সে এখানের মধ্যে আসছে, এ চাইবে যে এদিকে চলে যাওয়ার জন্য, তখন কি কাজ করতে হবে, একে টান দিয়ে আবার এই বৃত্তের মধ্যে নিয়ে আসতে হবে, মানে প্রতি মুহূর্তে টানতে হবে না। এখন এই যে প্রতি মুহূর্তে টানটা কোন দিকে থাকতেছে, কেন্দ্রের দিকে থাকতেছে না, এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। এখন কেন্দ্রমুখী বল কি, কেন্দ্র বিমুখী বল কি, ওগুলো আমরা পরে দেখবো, কখন কেন্দ্রমুখী হবে কখন কেন্দ্র বিমুখী হবে সেগুলো আমরা পরে দেখবো। বাট এতটুকু শিওর, কেউ যদি, আমি যদি বেগের পরিবর্তন করতে চাই, বেগের পরিবর্তন করতে গেলে তো বল হবে, বল তো অবশ্যই লাগবে না। আর যদি বেগের পরিবর্তন হয় তাহলে ত্বরণ হয়ে যাবে না? এখন এখানে তো বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে ত্বরণ কত? এখন আমরা ত্বরণ কি দেখছিলাম ক্লাস 9-10-এ ত্বরণ দেখছিলাম আমরা এটা, যে ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন। এখন কথা হচ্ছে এখানে তো বেগের পরিবর্তন হয় নাই, এখানে তুমি কি বলবা, সে যদি আমি এই পয়েন্ট আর এই পয়েন্টের কথা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে শুরুর বিন্দু, এটা হচ্ছে শেষ বিন্দু, তাহলে শেষ বেগ কত, 2 মিটার পার সেকেন্ড, আদি বেগ কত, 2 মিটার পার সেকেন্ড, বেগের পরিবর্তন কত, 0, তাহলে তো বেগের কোনো পরিবর্তন হয় নাই। বাট একটু চিন্তা করে দেখো, 2 মিটার পার সেকেন্ড কি বেগ ছিল নাকি বেগের মান ছিল? তো এখানে তো এটা বেগের মান, এটাও বেগের মান না, বেগের মানের না পরিবর্তন হয় না, দিক কনসিডার করছি আমরা এখানের মধ্যে, তো দিক কনসিডার করা উচিত না? আমরা তো আগেই বলে দিছিলাম মানের পরিবর্তন হবে না, বাট দিকের তো পরিবর্তন হবে। এই দিক পরিবর্তনের জন্য যেই ত্বরণটা দেয় সেটাই হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। কি মুখী ত্বরণ? তো তোমরা নাম শুনবা, পরে আমরা বলবিদ্যায় পড়বো। এখানে আমাদের এই যে ত্বরণটা এখানে হয় কোন বলের কারণে, কেন্দ্রমুখী বলের কারণে যে ত্বরণটা হয় সেটাকে আমরা বলি কেন্দ্রমুখী ত্বরণ। আর এই কেন্দ্রমুখী ত্বরণের সূত্র হচ্ছে আমাদের Fc সমান v²/r। আমরা এগুলো পরে ডিটেলসে দেখবো, আপাতত এতটুকু মনে রাখি যে একটা ভেক্টর রাশি তখনই পরিবর্তন হবে যখন এর মান পরিবর্তন হবে বা দিক পরিবর্তন হবে, অথবা দোনোটাই পরিবর্তন হবে। আরেকটা কোয়েশ্চেন কি, বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কোনো বস্তুর সবসময় বেগ কি হবে, পরিবর্তন হবে। রিজন কি? কারণ হচ্ছে বেগ অলওয়েজ পরিবর্তনশীল।
মান পরিবর্তন হইতেও পারে, নাও হতে পারে, বাট দিক অলওয়েজ পরিবর্তন হবে। এটা হচ্ছে আমাদের দুইটা গতি দেখলাম আমরা। একটা হচ্ছে সরল রৈখিক গতি, যেখানে সমবেগ হইতে পারে, অসমবেগও হইতে পারে। আরেকটা হচ্ছে বৃত্তীয় গতি, যেখানে একটা বস্তু কি করবে, বৃত্তাকার পথে চলতে থাকবে। আমরা দুই টাইপের গতি দেখছি, এগুলো একটু তুলে নেব। এতক্ষণ আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম সরল রৈখিক গতি আর দেখছিলাম বৃত্তীয় গতি। এখন 3 নম্বরটা হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি, বা এটাকে আমরা বলি রোটেশনারি মোশন, রোটেশনারি মোশন। 19 এর নাম শুনছো, বাট এই গতিতে আমরা মেইনলি পড়বো তোমার বলবিদ্যায় গিয়ে, কিন্তু গতিবিদ্যায় আমরা বৃত্তীয় গতি পড়বো আর সরলরৈখিক গতিটা পড়বো। এখন ঘূর্ণন গতি আসলে কি? ঘূর্ণন গতি কি? মনে করো তোমার কাছে এই ডাস্টারটার কথা চিন্তা করো, ঠিক আছে? এই ডাস্টারটা কি হতে পারে? প্রথমত সরল পথে চলতে পারে, তাহলে সরলরৈখিক গতি হয়ে যাবে। বেগ পরিবর্তন না করলে সমবেগ, আর বেগ পরিবর্তন করলে অসমবেগ। আরেকটা কি হতে পারে? এই রাস্তাটা এভাবে বৃত্তাকার পথে ঘুরতে পারে, এটা হবে বৃত্তীয় গতি। আরেকটা হচ্ছে এই রাস্তাটা এভাবে ঘুরতে পারে না, এই একটা অক্ষ থাকবে, এভাবে একটা অক্ষ থাকবে, ওই মাঝখান দিয়ে একটা সুই ঢুকাবে, একটা শিক ঢুকাই দিব আর কি। শিক ঢুকাই দিয়ে এটাকে কিভাবে ঘুরাবো? আমরা এভাবে ঘুরাইতে থাকবো। এখন এটা দেখো তো, এই অক্ষের সাপেক্ষে নিজেই ঘুরতেছে না? যখন কোনো বস্তু নিজ অক্ষের সাপেক্ষে এভাবে ঘুরতে থাকবে, সেটা হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে ঘূর্ণন গতি আর বৃত্তীয় গতির মধ্যে পার্থক্যটা কি? বৃত্তীয় গতির মধ্যে বৃত্তাকার পথে ঘুরবে, কিন্তু নিজে নিজে ঘুরবে না। ঘূর্ণন গতির মধ্যে বৃত্তাকার পথে ঘুরতেও পারে, নাও ঘুরতে পারে, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে নিজের অক্ষের সাপেক্ষে এভাবে কি করতে থাকবে? ঘুরতে থাকবে, ঠিক আছে? এখন একটা জিনিস চিন্তা করো তো, তাহলে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, এটা হচ্ছে তোমার কাছে সান, হ্যাঁ, আর এর চারপাশে কে ঘুরে? পৃথিবী ঘুরে। এখন এটা মনে করো পৃথিবী। এখন এই পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে না, আর এটাকে আমরা উপবৃত্তাকার বলতে পারি, বৃত্তাকার বলতে পারি, সেগুলো পরে দেখতেছি, ঠিক আছে? এখন এই বস্তু যেটা এখানের মধ্যে দেওয়া আছে, এটা এই বৃত্তাকার পথে ঘুরতে থাকবে না, তাহলে গতিটা কি হবে? বৃত্তীয় গতি হবে না? আবার আমরা এটাও তো জানি, পৃথিবী সূর্যের চারপাশে তো ঘুরে, আবার নিজ অক্ষের সাপেক্ষে কিভাবে ঘুরতে থাকে না, তাহলে এটা হচ্ছে বৃত্তীয় গতি। আর এভাবে যেটা ঘুরে সেটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন গতি। আর এটা আমরা জানি 365 দিন, আর এটা হচ্ছে 24 ঘন্টা। তাহলে ঘূর্ণন গতি কত ঘন্টা? 24 ঘন্টা, ঠিক আছে? বা নিয়ারলি 24 ঘন্টা আর কি, আর ওইটা নিয়ারলি 365 দিন, ঠিক আছে? তাহলে ঘূর্ণন গতি আর বৃত্তীয় গতি বুঝে আসছে। তাহলে বৃত্তীয় গতি মেইনলি আমরা গতিবিদ্যায় পড়বো, কিন্তু ঘূর্ণন গতি যেটা, এটা আমরা বলে গিয়ে পড়বো, বলবিদ্যায় পড়বো, ঠিক আছে? তাহলে আমরা ঘূর্ণন গতি দেখলাম, বৃত্তীয় গতিও দেখলাম, সরলরৈখিক গতিও দেখলাম। এখন আমরা আরেকটা গতি দেখবো মেইনলি, সেটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক। এখন দ্বিমাত্রিক গতি আবার কি? তোমার 19-এ যে পড়ালেখাটা করছিলা, শুধুমাত্র একটা মাত্রা ছিল, আর বস্তুটা এইভাবে ঘুরতে থাকতো, মানে এইভাবে চলতে থাকতো। অন্য ক্ষেত্রে একটা বস্তু উপর থেকে ফেলে দিতা বা উপরে নিক্ষেপ করতা, এই সকল ক্ষেত্রে কি একটাই মাত্র মাত্রা ছিল না, মানে একটাই দিক ছিল না? হয় এভাবে থাকতো, না হয় এভাবে থাকতো। কখনো কি তোমরা দ্বিমাত্রিক গতি পড়ছিলা? এখন দ্বিমাত্রিক গতি বলতে কি বোঝায়? মনে করো একজন, এটা একটা প্লেয়ার, মনে করো তোমার কাছে, মনে করো যে কি, যে এটা একটা মাঠ, ঠিক আছে? এই মাঠের মধ্যে একজন প্লেয়ার একটা বল নিক্ষেপ করছে, এভাবে একটা বল নিক্ষেপ করছে, তখন বলটা কি হবে? এভাবে গিয়ে এখানে পড়বে না? এখন একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে বল যেটা নিক্ষেপ করলো এখানের মধ্যে, বলটা এখান দিয়ে যাবে, এটা না বলের চলাচলের রাস্তা? এই রাস্তাটা কি শুধুমাত্র এক্স অক্ষ বরাবর আছে? দেখো তো, এক্স অক্ষ বরাবর আছে, আবার ওয়াই অক্ষ বরাবর আছে না? এই বিন্দুটা দেখো, এই বিন্দুটা এক্স অক্ষের দিকে এই পরিমাণ গেছে, ওয়াই অক্ষের দিকে এই পরিমাণ গেছে। যখন বলটা এখানে চলে আসবে, তখন এই বলটা এক্স অক্ষের দিকে এই পরিমাণ যাবে, আর ওয়াই অক্ষের দিকে এই পরিমাণ যাবে না? তাহলে এই বলটা এক্স অক্ষের দিকেও যাচ্ছে, ওয়াই অক্ষের দিকেও যাচ্ছে। বাট এই ক্ষেত্রে চিন্তা করো তো, এই ক্ষেত্রে তুমি মনে করো এখান থেকে একটা বস্তু ফেলে দিছো, বস্তুটা শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবরই আসবে না, কখনো এক্স অক্ষের দিকে যাবে? তাহলে এটা হচ্ছে একমাত্রিক। কয় মাত্রিক? একমাত্রিক। আর এই যে বস্তু যেটা, এটা এক্স অক্ষের দিকেও যাচ্ছে, আবার ওয়াই অক্ষের দিকেও যাচ্ছে, এটা হচ্ছে কয় মাত্রিক গতি? দ্বিমাত্রিক গতি। তো মেইনলি আমরা দ্বিমাত্রিক গতি বলতে এগুলোই পড়বো। যদি আমরা মনে আছে এই বৃষ্টির ম্যাথগুলো সলভ করছিলাম, বৃষ্টির ম্যাথগুলো দ্বিমাত্রিক গতি ছিল। কেন? এদিকে দেখো, বৃষ্টিতে এভাবে পড়তেছিল না, তো বৃষ্টি পড়তেছে সোজাসুজি, তুমি যাচ্ছ কোন দিকে? সামনের দিকে। বৃষ্টি পড়তেছে ওয়াই অক্ষ বরাবর, এখানে এক্স অক্ষ আসতেছে, ওয়াই অক্ষ আসতেছে না? এখানেও তো দুইটা অক্ষ আসতেছে,
তাহলে এটাও দ্বিমাত্রিক, এটাও দ্বিমাত্রিক। এখন এই গতি যেটা আমরা মেনলি গতিবিদ্যার মধ্যে বেশি ফোকাস করব এই গতিটার দিকে, অর্থাৎ দ্বিমাত্রিক। আর এই যে গতি যেটা দেখতেছো এটা তো সরলরৈখিক বলতাম, এটাকে আমরা বলি প্রাস। কি বলি? আবার ক্রাশ না, এটাকে আমরা বলি কি? প্রাস বা নিক্ষেপণ গতি। ওই যে নিক্ষেপ করে ওই গতি হচ্ছে নিক্ষেপণ গতি। তাহলে আমরা গতিবিদ্যায় মেনলি পড়বো গতি, এই গতিটা পড়বো, আর বৃত্তীয় গতি পড়বো, আর সরলরৈখিক গতি পড়বো। ঠিক আছে? তাহলে দ্বিমাত্রিক গতির মধ্যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রাস পড়বো। বাকি বৃষ্টির ম্যাথগুলোতে আমরা ভেক্টর অধ্যায়টাতে পড়েই আসছি। তো এখন আমরা গতিবিদ্যা তাহলে কিভাবে পড়বো? আমরা গতিবিদ্যাটা ভেঙে নেই। তো এখন মেনলি আমরা আমাদের গতিবিদ্যাতে ঢুকতেছি, আর এই এতক্ষণ তো আমাদের ইন্ট্রোডাকশন ছিল। তো গতিবিদ্যার মধ্যে আমরা এই চ্যাপ্টারটাকে 3টা গতিতে ভেঙে নিব, মানে 3 প্রকার গতি এখানের মধ্যে আমরা কমপ্লিট করব। একটা হচ্ছে সরলরৈখিক গতি, যেটা আমরা এসএসসিতে ভালো করেই পড়ছিলাম, এখানে আরেকটু অ্যাডভান্স থাকবে, সরল রৈখিক। আর 2 নম্বরটা হচ্ছে বৃত্তীয় গতি, এটা এসএসসিতে পড়ো নাই, এখানে আমরা পড়ব। আর 3 নম্বরটা হচ্ছে এখানের মধ্যে দ্বিমাত্রিক, যেটার দিকে আমরা বেশি ফোকাস করব, দ্বিমাত্রিক। তো এখন এইদিকে দেখো, এই যে সরলরৈখিক গতি আমরা এসএসসিতে পড়ছিলাম, এটা আমরা ভালো করে এসএসসিতে কমপ্লিট করছি। আর এটা এখন এই বৃত্তীয় গতিও পড়ি নাই, দ্বিমাত্রিক গতিও পড়ি নাই। এখন দেখো এই যে সরলরৈখিক গতির মধ্যে যেই সূত্রগুলো ছিল ওগুলোই আমরা এখানে ব্যবহার করব, বাট কিছু মডিফাই করে, কনসেপ্ট অ্যাপ্লাই করে কিছু মডিফাই করে সেম সূত্রগুলো এখানে ব্যবহার করব, নতুন কোনো এখানের মধ্যে সূত্র নেই। এখন চাইলে মুখস্থ করতে পারো, এখান থেকে সূত্র বের করে করে ওগুলো মুখস্থ করতে পারো, এখানে অনেকগুলো সূত্র পাবা, এখানেও পাবা। বাট আমার কথা হচ্ছে তুমি বেসিক দিয়ে আগাও, বেসিক দিয়ে আগাইলে ওই একই সূত্র তোমার কাছে থাকবে। সূত্র কি? S ইকুয়াল VT, S ইকুয়াল UT প্লাস হাফ A T স্কোয়ার, V স্কোয়ার ইকুয়াল U স্কোয়ার প্লাস 2AS, V ইকুয়াল U প্লাস AT। বেগের পরিবর্তন কি? সময়ের সাথে, বেগ মানে কি? সময়ের সাথে সরণের পরিবর্তন, আর ত্বরণ মানে সময়ের সাথে বেগের পরিবর্তন। তো এই সূত্রগুলোই আমরা এই গতির মধ্যে ব্যবহার করব। আমাদের শুধুমাত্র এতটুকুই বুঝতে হবে বেগটা কি মিন করে, সরণটা কি মিন করে, ত্বরণটা কি মিন করে। এটা কি এক্স অক্ষের বেগ নাকি ওয়াই অক্ষের বেগ? সরণটা কি এক্স অক্ষের সরণ নাকি ওয়াই অক্ষের সরণ? এক্স অক্ষের কি পরিমাণ হবে, ওয়াই অক্ষের কি পরিমাণ হবে? ওই বেসিকগুলো জানা থাকলেই আমরা এই সূত্রগুলোই ব্যবহার করব। আমাদের এক্সট্রা কোনো সূত্র মুখস্থ রাখতে হবে না। তবে হ্যাঁ, ম্যাথ ফাস্ট করার জন্য সূত্রতে মনে রাখবো, বাট বের করে করে বেসিক দিয়ে তারপরেই মনে রাখবো। তো চলো আমরা শুরু করে দিই সরলরৈখিক গতি। তো এখন আমরা দেখি সরলরৈখিক গতি দিয়ে শুরু করব, তারপর বৃত্তীয় গতিতে যাব, দেন সবার লাস্টে আমরা মেইনলি ফোকাস করব দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে। এখন সরলরৈখিক গতির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আমরা প্যারামিটারস বা বৈশিষ্ট্য দেখে নেই। যেমন সরলরৈখিক গতির মধ্যে তোমরা কি কি দেখছিলা? সরণ ও দূরত্ব দেখছিলা, এগুলো আমরা একটু ডিটেলসে দেখবো এখন। তারপর তোমরা বেগ ও দ্রুতি দেখছো, তারপর এখানে 3 নম্বরে ত্বরণ দেখছো। তো এই জিনিসগুলো আমরা ডিটেলসে এখন দেখব। সরণ কি আর দূরত্ব কি, বেগ কি, দ্রুতি কি, তারপর ত্বরণ কি, এগুলো আমরা এখন ডিটেলসে দেখব। ঠিক আছে? তো এখন প্রথমে আমরা সরণ আর দূরত্বের দিকে ফোকাস করি। সরণ ও দূরত্ব। এখন সরণ আর দূরত্ব আসলে কি? ধরো একটা বিন্দু দেওয়া আছে এখানে, এটা হচ্ছে এ বিন্দু, আর এখান থেকে তুমি বি স্থানে যাবা, এটা হচ্ছে বি বিন্দু। এ থেকে বিতে যাওয়ার জন্য মনে করো অনেকগুলো রাস্তা আছে। একটা রাস্তা মনে করো তোমার কাছে এটা একটা রাস্তা, আরেকটা রাস্তা মনে করো এটা, আরেকটা রাস্তা আছে জিগজাগ রাস্তা। ঠিক আছে? তো টোটাল এ থেকে বিতে যাওয়ার জন্য 4টা রাস্তা আছে। এটা হচ্ছে তোমার কাছে রোড নাম্বার 1, এটা হচ্ছে রোড নাম্বার 2, এটা রোড নাম্বার 3, এটা রোড নাম্বার 4। এখন এটার দৈর্ঘ্যটা মনে করো এখানের মধ্যে 10 মিটার, আর এটার দৈর্ঘ্যটা মনে করো এখানে 15 মিটার, আর এটার দৈর্ঘ্যটা এখানের মধ্যে মনে করো টোটাল মনে করো সাপোজ 20 মিটার। আর এই যে একটা কার্ভ যে দেখতে পাচ্ছ অর্ধবৃত্তের মতো, এটার দৈর্ঘ্য মনে করো এখানে 30 মিটার, আর এই জিগজ্যাগটা মনে করো এখানে 50 মিটার। এখন একটা জিনিস মনে করো যে কি, যে তোমার কাছে যে একজন লোক এই রাস্তা দিয়ে হাঁটতেছে, মনে করো এই 1 নম্বর রাস্তা দিয়ে যাচ্ছে। তো 1 নম্বর রাস্তা দিয়ে যদি একজন লোক এ থেকে বি স্থানে যায়, ওকে কতটুকু হাঁটা লাগবে এখানের মধ্যে? টোটাল এখান থেকে এখানে যাইতে হলে প্রথমে এই রাস্তাটা কভার করতে হবে, তারপর এই রাস্তাটা কভার করতে হবে। 1 নম্বর রাস্তার জন্য ওকে হাঁটতে হবে প্রথমে 10 মিটার প্লাস কত মিটার? 15 মিটার। তাহলে সে এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য যতটুকু পথ অতিক্রম করবে সেটাই হচ্ছে ওর দূরত্ব। তো
তাহলে দূরত্ব বলতে কি বোঝায়? চলার সময় টোটাল যেই দূরত্বটা অতিক্রম করবে, যেই পথ অতিক্রম করবে সেটাই হচ্ছে দূরত্ব। তাহলে সিমিলারলি এটা হচ্ছে আমাদের দূরত্ব। তাহলে কত হবে এটা এখানের মধ্যে? 25 মিটার। এখন ও যদি 2 নম্বর রাস্তা দিয়ে যায় তাহলে দূরত্ব কত হবে? যদি 2 নম্বর রাস্তা দিয়ে যায় তাহলে ওকে অতিক্রম করতে হবে কোনটা? এটাই অতিক্রম করতে হবে। তাহলে দূরত্ব হবে এখানের মধ্যে 20 মিটার। যদি 3 নম্বর রাস্তা দিয়ে যায় তাহলে এই পথটা অতিক্রম করতে হবে না, তাহলে সে পথ অতিক্রম করবে এই পথটা। তাহলে কত মিটার অতিক্রম করতে হবে এখানে? 30 মিটার। আর যদি 4 নম্বর রাস্তা দিয়ে যায় তাহলে কতটুকু হাঁটা লাগবে? তাহলে এখানে হাঁটা লাগবে ওর কাছে 50 মিটার। তাহলে দূরত্ব কি? দূরত্ব হচ্ছে একজন লোক বা কোনো বস্তু বা কোনো ব্যক্তি টোটাল যেই পথ অতিক্রম করবে, চলার সময় যেই পথটা অতিক্রম করবে সেই মোট পথটাই হচ্ছে ওর অতিক্রান্ত দূরত্ব। তাহলে দূরত্ব সংখ্যাটা এভাবে লিখবা যে দূরত্ব হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু চলার সময় মোট যে পথ অতিক্রম করে তাকে দূরত্ব বলে, বা সেটাই হচ্ছে দূরত্ব। এখন একটা জিনিস চিন্তা করো, এখানের মধ্যে দূরত্ব কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? প্রথম কথা হচ্ছে যে কি এখানের মধ্যে এই যে দূরত্ব হচ্ছে কি রাশি? স্কেলার রাশি। এখন কথা হচ্ছে কেন স্কেলার রাশি? এটা কি ভেক্টর রাশি হতে পারতো না? একটা জিনিস চিন্তা করো, মনে করো তুমি এ থেকে বিতে যাচ্ছ না, রাস্তা কোনটা? এই রাস্তাটা। এখন আমি বললাম যে লোকটা কোথায় গেল? এ থেকে বিতে গেল। ধরলাম যে আপাতত দূরত্ব হচ্ছে ভেক্টর রাশি, মেনে নিচ্ছি দূরত্ব কি রাশি? ভেক্টর রাশি। এখন লোকটা যদি এ থেকে বিতে যায়, তো এ থেকে বিতে যাওয়ার জন্য যখন সে এভাবে যাবে তখন ওর দিক থাকবে এই দিকে, যখন সে এই দিকে আসবে তখন দিক থাকবে কোন দিকে? এই দিকে। এখন তুমি কোন দিকটা বলবা? তুমি কি এই দিকটা বলবা নাকি এই দিকটা বলবা? দিক বলা পসিবল? আচ্ছা 2 নম্বর রাস্তার মধ্যে আসি, মানলাম যে দূরত্ব ভেক্টর রাশি, তাহলে দিক থাকা উচিত এ থেকে কোন দিকে আসছে? বিতে আসছে, তাহলে মান জানি, দিকও এই ক্ষেত্রে দিকটা বলতে পারতেছি। যখন এই রাস্তাটার কথা চিন্তা করব তখন সে যখন এখানে থাকবে তখন দিকটা কোন দিকে হবে? এই দিকে হবে। যখন সে এখানে আসবে তখন দিকটা এই দিকে হবে। যখন সে এখানে যাবে তখন দিকটা কোন দিকে হবে? এই দিকে হবে। এখন তুমি মানটা তো ডিরেক্টলি বলে ফেলতেছো 30 মিটার, বাট দিক কোনটা বলবা? দিক বলা পসিবল? এখন বলো দূরত্ব যেটা, এটা কি স্কেলার হওয়া উচিত নাকি ভেক্টর হওয়া উচিত? তাহলে দূরত্ব 1 নম্বরে কি হওয়া উচিত? স্কেলার রাশি। তাহলে কেন স্কেলার রাশি বুঝে আসছে? তাহলে দূরত্ব কখনো ভেক্টর রাশি হতেই পারে না। ঠিক আছে। এখন 2 নম্বর কথা হচ্ছে যে কি এই যে দূরত্ব যেটা, এটা কি কখনো নেগেটিভ হতে পারে? কারণ তুমি যখন মাপবা তখন বলবা না যে এখানে স্কেল দিয়ে মাপবা, মেপে বলবা যে 10 মিটার হাঁটছে, এখানে 10 মিটার হাঁটছে, টোটাল সরি এখানে 15 মিটার, টোটাল 25 মিটার হাঁটছে। তো মাপার সময় তুমি কখনো বলবা যে -10 মিটার হাঁটছে? মাইনাসটা কি মিন করে? মাইনাসটা দিক মিন করে, বাট এখানে তো কোনো দিকই নাই। তাহলে কখনো দূরত্ব নেগেটিভ হতে পারে? তাহলে দূরত্ব সবসময় কি হবে? ধনাত্মক হবে, সবসময় ধনাত্মক। এখন আরেকটা জিনিস চিন্তা করো তো, দূরত্ব যেটা, এটা কি রাস্তার উপর নির্ভর করে না? কোন রাস্তা দিয়ে গেছে তার উপরে নির্ভর করে না? তাহলে দূরত্বটা রাস্তার উপরও নির্ভর করে। সে এই রাস্তা দিয়ে গেলে হবে 25, এই রাস্তা দিয়ে গেলে হবে 20, আর এই রাস্তা দিয়ে গেলে হবে 30, এই রাস্তা দিয়ে গেলে, তাহলে দূরত্বটা রাস্তার উপরে কি করে? নির্ভর করে। তাহলে দূরত্ব যেটা 3 নম্বর রাস্তার উপরে নির্ভর করে, রাস্তার উপর, দূরত্বের মানটা রাস্তার উপর নির্ভর করে, তো এটা হচ্ছে আমাদের দূরত্ব এখানে। তাহলে দূরত্ব হচ্ছে একটা বস্তু বা একটা ব্যক্তি চলার সময় মোট যেই পথ অতিক্রম করবে সেটাই হচ্ছে দূরত্ব। আর দূরত্বের কিছু স্পেশাল বৈশিষ্ট্য, এটা স্কেলার রাশি, এটা ধনাত্মক সবসময়। আর 3 নম্বরটা হচ্ছে রাস্তার প্রকৃতির উপর নির্ভর করে, তুমি কোন রাস্তা দিয়ে যাচ্ছ রাস্তার উপরে এর মানটা নির্ভর করে। এটা হচ্ছে আমাদের দূরত্ব। এতক্ষণ দেখছিলাম যে দূরত্ব কি, এখন দেখি যে সরণটা আসলে কি। এখন সরণ বা সংজ্ঞা দেখার আগে আমরা দেখে নিই, একটা চিত্র দেখে নিই। মনে করো এটা হচ্ছে এ স্থান, তুমি এখানে ছিলা, এখানে তুমি দাঁড়ায় ছিলা, ঠিক আছে। পরে এই স্থান থেকে তুমি কোথায় গেছো? মনে করো এই স্থানে চলে আসছো, এটা মনে করো বি স্থান। তো তুমি এ থেকে বিতে আসছো। এখন এ থেকে বিতে আসার জন্য তো তোমার কাছে অনেকগুলো রাস্তাই ছিল আগের মতো। মনে করো এই একটা রাস্তা, এই একটা রাস্তা, তারপরে এখানে একটা জিগজ্যাগ রাস্তা দেওয়া আছে। এখন এটা 10 মিটার, এটা মনে করো 15 মিটার এই অংশটা, আর এটা মনে করো এখানের মধ্যে 20 মিটার, এটা হচ্ছে 40 মিটার,
আর এই জিগজ্যাগটা মনে করো এখানের মধ্যে 50 মিটার। এখন কথা হচ্ছে সরণ কি, তুমি এ স্থান থেকে বি স্থানে আসছো, তো সরণ হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব। এটা রং। সরণ কি এটা দেখো, সরণ কি স্কেলার নাকি ভেক্টর? প্রথম কথা হচ্ছে সরণ তো ভেক্টর, তার আগে সংজ্ঞাটা আমরা লিখে নিই। সরণ হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব, বা আমরা বলতে পারি সরল রৈখিক দূরত্ব, কারণ সরল রৈখিক দূরত্বটাই হবে সর্বনিম্ন দূরত্ব, সরল রৈখিক দূরত্ব। আর যদি এতটুকু সংজ্ঞা দাও, এটা পুরোপুরি রং হবে। এখন কথা হচ্ছে কেন, কারণ তোমরা তো পড়ে আসছিলে, তোমাদের বই এটাই দেওয়া আছে যে দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বকে সরণ বলে। এখন আমার কথা হচ্ছে সরণটা কি স্কেলার নাকি ভেক্টর? তো তুমি জানো সরণটা হচ্ছে ভেক্টর, এখানে কি থাকবে, মান থাকবে, আর এখানের মধ্যে দিক থাকবে। এখন তুমি যে বললা যে এখানে দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বটাকে কি বলা হয়, সরণ বলে। এটা ঠিক যে দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব হচ্ছে এটা। এখন তুমি এ স্থান থেকে বি স্থানে গেছো না, তাহলে এ স্থান থেকে বি স্থানে গেলে তুমি এই রাস্তা দিয়ে গেলেও সর্বনিম্ন দূরত্ব কোনটা, এটাই না? এই রাস্তা দিয়ে গেলেও সর্বনিম্ন দূরত্ব কোনটা, এটা। তুমি যদি এই রাস্তা দিয়েও আসো, সর্বনিম্ন দূরত্ব হবে এটা। তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব এই কালারটা না, এটা না। এখন সরণ কি, সরণ হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব। তো দূরত্বটা কত এখানের মধ্যে, 20। এখন তুমি তো সরণ কত পাইছো, 20 পাইছো, বাট দিক এখনো পাইছো, তাহলে সরণের মধ্যে দিক থাকা উচিত না? তাহলে এই যে বললা যে দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব, এতটুকু বললে হবে না। দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব যেটা, সেটা নিব, প্লাস ওই দিকটা সহই হচ্ছে সরণ। তাহলে সরণ বললে এই মানটা তো আসবে, প্লাস এ থেকে বি এর দিক, এই দুটোটা এখানের মধ্যে আসবে, অর্থাৎ এই দূরত্বটাও লাগবে, দিকটাও লাগবে। তো যখন সংজ্ঞা দিবা তখন কি বলবা, দুটি বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব ও দিককে কি বলে, দিককে সরণ বলে। সরণ বললে এই দুটোটাই বলতে হবে, সর্বনিম্ন দূরত্বও বলতে হবে আর দিকটাও লাগবে, তাহলেই সরণ হবে। শুধুমাত্র দূরত্ব দিয়ে তো আর সরণ হয় না। তো এখন একটা কাজ করি, এটা হচ্ছে আমার, এটাকে নাম দিই 1 নম্বর রাস্তা, আর এটা হচ্ছে 2 নম্বর রাস্তা, এটা হচ্ছে 3 নম্বর রাস্তা, আর এটা হচ্ছে 4 নম্বর রাস্তা। এখন মনে করো তুমি কি করলা, 1 নম্বর রাস্তা দিয়ে হাঁটা শুরু করলা। তো তুমি 1 নম্বর রাস্তা দিয়ে হাঁটলা, হেঁটে তুমি 1 নম্বর রাস্তা দিয়ে হেঁটে এ থেকে বিতে আসছো। এখন তুমি যদি এ থেকে বিতে আসো, তো তুমি শুরুতে কোথায় ছিলা, এখানে ছিলা, শেষে কোথায় আসছো, এখানে। তাহলে তুমি যদিও এই রাস্তা দিয়ে আসছো, বাট শুরুতে এখানে, শেষে এখানে, সর্বনিম্ন দূরত্ব কোনটা হবে, এটাই হবে না? হ্যাঁ, এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে 1 নম্বর রাস্তার জন্য দূরত্ব কত, তুমি বলবো যে দূরত্ব হচ্ছে এখানে 25 মিটার। বাট যদি জিজ্ঞেস করা হয় সরণ কত, তো সরণ কি 25 মিটার এখানের মধ্যে হবে? সরণ হবে এখানের মধ্যে এই 20 মিটার। কেন 20 মিটার? কারণ সরণ হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব। সরণ কখনো রাস্তার উপরে নির্ভর করে না, তুমি কোন রাস্তা দিয়ে গেছো তার উপরে কখনোই নির্ভর করে না। নির্ভর করে তুমি শুরুতে কোথায় ছিলা, শেষে কোথায় আসো, পরে তুমি ডিরেক্ট জয়েন করাই দিবা, যেটা পাবা সেটাই হচ্ছে সরণ, কখনো রাস্তার উপরে নির্ভর করে না। এখন তুমি যদি 2 নম্বর রাস্তা দিয়ে আসতা, তুমি যদি এই রাস্তাটা দিয়ে আসতা, ঠিক আছে, তখন তুমি হাঁটতা কি পরিমাণ, এই পরিমাণে হাঁটতা না? তখন তোমার কাছে সরণটা কত হইতো, দূরত্ব কত হইতো, দূরত্ব হইতো 20 মিটার। আর সরণ কত হইতো, সরণ তো 20 মিটারই হইতো না? তো এই ক্ষেত্রে কি তুমি বলবা যে দূরত্ব ইজ ইকুয়াল সরণ? এটা জীবনে হবে না। কেন হবে না? কারণ দূরত্ব বললে কখনো দিকটা আসতেছে, বাট সরণ বললে এটা শুধুমাত্র মান আসছে, এখনো দিকটা আসেনি। তাহলে দিকটা হচ্ছে এ টু ভি, মানে এ থেকে ভি ভেক্টর, এ থেকে ভি ভেক্টর। তাহলে এখানে মানও থাকবে, দিকও থাকবে, আর এখানে শুধুমাত্র মান থাকবে। এখন যদি তুমি 3 নম্বর রাস্তাটা নাও, তুমি এই রাস্তা দিয়ে আসছো, তো তুমি যদি এই রাস্তা দিয়ে আসো এখানের মধ্যে, এটা তুমি এই রাস্তা দিয়ে এখানের মধ্যে আসছো, এখন তুমি যদি এই রাস্তা দিয়ে আসো, তাহলে দূরত্ব কোনটা হবে, 40 মিটার হবে। বাট সরণ কত হবে, শুরুতে কোথায়, এখানে, শেষে কোথায়, এখানে। রাস্তার উপর নির্ভর করে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের উপরে। তাহলে দূরত্ব হবে এখানে কত মিটার, আগের মতো 20 মিটার। কোন দিকে, এ থেকে বি এর দিকে। সিমিলারলি তুমি যদি 4 নম্বর রাস্তা দিয়েও আসো, তখনও সরণ কত হবে, সরণ হবে তোমার কাছে 20 মিটার। তাহলে সরণ যেটা,
প্রথম কথা হচ্ছে সরণটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি মানে কি, মানও থাকবে দিকও থাকবে, তাহলে ভেক্টর মানে এখানে মান প্লাস দিক দোনোটাই থাকবে। 2 নম্বর কথা হচ্ছে সরণটা এই দিকে গেলে পজিটিভ, আর যদি বি থেকে এই দিকে আসি তাহলে নেগেটিভ। আবার মনে করো তুমি এখানে ছিলা, এখান থেকে এখানে গেছো, এখান থেকে এখানে চলে আসছো, তাহলে সরণ কত হবে, শূন্য হবে। তাহলে সরণটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, শূন্য, আর দূরত্ব কখনো শূন্য হতে পারে। তুমি এই রাস্তা দিয়ে আবার যদি এখানে চলে আসো তখন দূরত্ব হবে এই পুরাটার দৈর্ঘ্য। তাহলে সরণ যেটা, সরণটা তোমার কাছে ধনাত্মক হতে পারে মানে পজিটিভ হতে পারে, আবার নেগেটিভও হতে পারে, আবার শূন্য হতে পারে। আরেকটা কথা হচ্ছে 3 নম্বর যেটা, সরণ কি কখনো রাস্তার উপরে নির্ভর করে নাকি আদি বিন্দু আর শেষ বিন্দুর উপরে নির্ভর করে? তাহলে সরণ সবসময় আদি বিন্দু ও শেষ বিন্দুর উপরে নির্ভর করে, তাহলে সরণ কখনো রাস্তার উপরে নির্ভর করে না, যেখানে দূরত্ব রাস্তার উপরে নির্ভর করতো। তাহলে সরণ নির্ভর করে আদিতে কোথায় ছিল মানে শুরুতে কোথায় ছিল, শেষে কোথায় আছে, এই দুইটা বিন্দুর উপরে সরণ নির্ভর করে। এখন আমরা সরণ আর দূরত্ব রিলেটেড কিছু প্রবলেম প্র্যাকটিস করব। চলো, এগুলো তোমাদের পরীক্ষায় আসা কিছু প্রবলেম। কোয়েশ্চেন নাম্বার 1, ধরো তোমার কাছে এখানে এ একটা বিন্দু দেওয়া আছে আর একটা অর্ধবৃত্ত দেওয়া আছে, আর এটা হচ্ছে তোমার বি বিন্দু। তো একজন লোক এখান দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে এ স্থান থেকে বি স্থানে আসছে, আর এই যে বৃত্ত যেটা, বৃত্তটার ব্যাসার্ধ এখানের মধ্যে আর সমান মনে করো 20 মিটার। তো কোশ্চেন হচ্ছে সরণ কত আর দূরত্ব কত। তাহলে সরণ আর দূরত্ব এখানের মধ্যে কত সেটা বের করতে হবে। সরণ ও দূরত্ব নির্ণয় করো। এখন আমরা দূরত্ব কি জানি, দূরত্ব হচ্ছে লোকটা যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তার মোট দৈর্ঘ্য। এখন লোকটা এই রাস্তা দিয়ে যাবে না, যদি এই রাস্তা দিয়ে আসে তাহলে দূরত্বটা এটা দৈর্ঘ্যটাই হবে না, কিন্তু সরণটা কোনটা হবে, শুরুতে এখানে ছিল, শেষে কোথায় আসছে এখানে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব। তাহলে এখন বলো যে সরণ কত, আবার দিকটাও থাকা লাগবে আর কি। প্রথমে সরণ বলি, সরণ কত এখানের মধ্যে, এখানে 20 আর এটাও 20, কারণ এটা আর হলে এটাও তো আর, তাহলে সরণ হবে এখানের মধ্যে 20 প্লাস 20 সমান 40 মিটার। কোন দিকে, এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে 40 মিটার। এখন কথা হচ্ছে দূরত্ব কত, দূরত্ব আমরা কিভাবে বের করব। তাহলে দূরত্ব হচ্ছে এখানের মধ্যে তোমার কাছে এটার দৈর্ঘ্যটা না, এখন এটা একটা অর্ধবৃত্ত না, যদি পুরা বৃত্ত হইতো তোমার কাছে এখানের মধ্যে, যদি পুরা বৃত্ত হইতো, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই দৈর্ঘ্যটা কত হইতো, বৃত্তের পরিধির সমান হইতো না। বৃত্তের পরিধি কত, 2 পাই আর। এখন এই পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর, তাহলে এই অর্ধেকটা দৈর্ঘ্য কত হবে, 2 পাই আর এর অর্ধেক হবে, কাটাকাটি চলে গিয়ে কত থাকবে এখানের মধ্যে, পাই আর। তাহলে দূরত্ব হবে এখানে পাই আর, আর পাই এর মান কত, 3.1416 ইন্টু আর এর মান কত এখানের মধ্যে 20। তো যা আসে তাই হচ্ছে অ্যান্সার, এখানে কোনো দিক নেই। তাহলে সরণও পাইছি, দূরত্ব পাইছি। কোয়েশ্চেন নাম্বার 2, মনে করো তোমার কাছে একটা বৃত্ত দেওয়া আছে, তো তুমি কি কাজ করলা, এখানের মধ্যে এ স্থান থেকে বি স্থানে আসছো, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন এখানে বৃত্তের ব্যাসার্ধটা মনে করো তোমার কাছে এখানের মধ্যে সাপোজ মনে করো 5 মিটার। তো কোশ্চেন হচ্ছে এখানে তোমার সরণ কত আর দূরত্ব কত। আর এখানে সরণ আগের মতো সেম, আমরা এখন থেকে সরণকে প্রকাশ করব এস দ্বারা আর দূরত্বকে প্রকাশ করব ডি দ্বারা। এখন বলো এখানের মধ্যে তোমার কাছে এস কত আর ডি কত। তো প্রথম কথা হচ্ছে এস কোনটা হবে, এস হবে সে যেটা অতিক্রম করতেছে সেটা না, সে তো এখান দিয়ে আসছে, হাঁটতে হাঁটতে সে এখান দিয়ে আসছে, মাথা উল্টে ফেলাইছে, এখান থেকে সে কোথায় আসছে, এখানে আসছে, তাহলে দূরত্ব হবে কোনটা, এটা। আর সরণ হবে কোনটা, শুরুতে এখানে ছিল, শেষে কোথায় এখানের মধ্যে না, তো সরণ হবে এদের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব বা সর্বনিম্ন দূরত্ব। এখন আমি যদি এটা বের করতে চাই, এখন এটাতে একটা বৃত্তের 4 ভাগের 1 অংশ না, এখন পুরা পরিধি কত এখানের মধ্যে, তুমি দেখো তো এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, তাহলে এই পুরোটার দৈর্ঘ্য কত হবে এখানে 2 পাই আর না। এখন আমি যদি শুধুমাত্র এই দৈর্ঘ্যটা বের করতে চাই, এটা কত হবে, এটা 4 ভাগের 1 ভাগ হবে না, কাটাকাটি চলে গেলে কত আসবে এখানে, পাই আর ডিভাইডেড বাই 2। তাহলে ডি এর মান বা দূরত্ব এখানের মধ্যে হবে
দূরত্ব ডি সমান পাই আর ডিভাইডেড বাই 2। এখানে পাই আর এর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই 2 এত মিটার। আর সরণ কত হবে? সরণ তো আমাদের কাছে এই দৈর্ঘ্যটা না, আর এটা যদি বের করতে যাই, দেখো তো এখানের মধ্যে এটা একটা সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ না। এটা যদি তোমার কাছে 5 মিটার হয়, এটাও কত হবে? 5 মিটারই হবে। তাহলে এটা কি অতিভুজ না? তো পিথাগোরাস অ্যাপ্লাই করে দিই। তাহলে এ বি স্কোয়ার সমান কত হবে? ও বি স্কোয়ার প্লাস এ ও স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার এখানে কত আসবে? 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, দুইটা 5 স্কোয়ার। তাহলে এখানে এ বি সমান হবে √2 ইন্টু 5 স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার কাটাকাটি চলে গেলে 5√2 এত মিটার। এটা হচ্ছে তোমার কাছে এখানের মধ্যে সরণ, আর এটা হচ্ছে আমাদের কাছে এখানে দূরত্ব।